জাতীয় স্মৃতিসৌধে মন্ত্রিসভার সদস্যদের নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা। জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতেও জানাবেন শ্রদ্ধা। সচিবালয়ে আজ প্রথম অফিস করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিকেলে হবে মন্ত্রিসভার প্রথম বৈঠক। নতুন মন্ত্রী প্রতিমন্ত্রীদের বরণ করতে প্রস্তুত কর্মকর্তারা। জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সোচ্চার থাকবে জামাত, জানালেন ডাক্তার শফিকুর রহমান। বললেন, সবাই উদ্যোগী হলে পরিচ্ছন্ন দেশ গড়া সম্ভব। বিএনপির সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেওয়া আইনসম্মত। আইনি জটিলতার শঙ্কা ছিল, দাবি আইনজীবীদের। জুলাই সনদ অমান্যের অভিযোগ জামায়াতের আইনজীবীর। এবং রমজানের আগের দিন বাজারে নিত্যপণ্যের কেনাকাটায় ব্যস্ততা। সরবরাহ থাকলেও বেড়েছে ডাল, চিনি, ছোলার দাম। সবজি সহ ঊর্ধ্বমুখী খেজুর ও মুরগির দর। সময় সংবাদের সঙ্গে আছি আমি ওমর ইনান। আপনি রেকর্ড যেটা সেটা করেন, সুবিধা নেই। আপনি স্মুথলি লাইভে আসেন, এটা মাথায় রেখে কাজ করেন।
আগে আসবে। হ্যাঁ। তারেক রহমান শেষ করলেন মাত্র শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিতে তার শ্রদ্ধা নিবেদন এবং দোয়া করলেন। আমরা দেখছি তিনি যেই সমাধিস্থল থেকে তিনি বের হচ্ছেন এখন, তার সঙ্গে কিন্তু রয়েছেন সিনিয়র মন্ত্রীরা রয়েছেন, মন্ত্রিপরিষদের সদস্যরা রয়েছেন, অর্থাৎ প্রধানমন্ত্রী সহ মোট 50 জনের যে মন্ত্রিপরিষদ, 25 জন মন্ত্রী, 24 জন প্রতিমন্ত্রী সবাই কিন্তু রয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে। তিনি সকালেই জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়েছেন, তারপরে এসেছেন মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এবং আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করতে, এবং শুরুতেই তিনি প্রধানমন্ত্রী হিসেবে শ্রদ্ধা জানিয়েছেন। এরপরে আমরা দেখেছি মন্ত্রিপরিষদের সদস্যদেরকে সঙ্গে নিয়ে তিনি শ্রদ্ধা জানিয়েছেন। এরপরে তিনি দোয়া করেছেন এবং গতকালকেও কিন্তু ঠিক একইভাবে তিনি মন্ত্রিপরিষদের যেই শপথ, অর্থাৎ প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরেই প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি এসেছিলেন স্মৃতিসৌধে, এসেছিলেন এই জিয়া উদ্যানে। সেখানে কিন্তু তার পরিবারের সদস্যরা ছিলেন, স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান, কন্যা ব্যারিস্টার জাইমা রহমান সহ তিনি এসেছিলেন। আজকে দ্বিতীয় দিন, অর্থাৎ শপথ নেওয়ার পরের দিনই তিনি আসলেন সরকার প্রধান হিসেবে, প্রধানমন্ত্রী হিসেবে শ্রদ্ধা জানাতে। এর মধ্য দিয়ে আসলে প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের আজকের এই যে আনুষ্ঠানিকতা সেটি কিন্তু শুরু হচ্ছে, অর্থাৎ তার প্রধানমন্ত্রী হিসেবে কার্যক্রম শুরু হলো জাতীয় স্মৃতিসৌধ এবং জিয়া উদ্যানে শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে। আমরা দেখতে পাচ্ছি তিনি বের হয়ে আসছেন, তার সঙ্গে মন্ত্রিপরিষদের সদস্যরা রয়েছেন, তাদেরকে সঙ্গে নিয়ে তিনি তিনি সচিবালয়ে যাবেন, যেখানে আসলে মন্ত্রিপরিষদের যে সভা রয়েছে সেই সভায় তিনি অংশ নেবেন। এর মধ্য দিয়ে আসলে দীর্ঘদিন পর বিএনপি সরকার গঠন করলো, মানুষ তার ভোটাধিকার ফিরে পেয়েছে এবং নির্বাচিত সরকার, নির্বাচিত প্রতিনিধি, মানুষের ভোটের মাধ্যমে নির্বাচিত প্রতিনিধিরা সরকার গঠন করলো এবং একই সঙ্গে দীর্ঘদিন পর রাষ্ট্র ক্ষমতায় আসলো বিএনপি। একই সঙ্গে একই পরিবারের তৃতীয় ব্যক্তি হিসেবে বাবা মায়ের পরে তারেক রহমান বাংলাদেশের রাষ্ট্রভার গ্রহণ করেছেন, রাষ্ট্রের দায়িত্ব গ্রহণ করেছেন, প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন এবং সেই কার্যক্রম কিন্তু আসলে গতকাল শপথ নেওয়ার পরেই তিনি শুরু করেছেন। আজকে আনুষ্ঠানিকভাবে কিন্তু আসলে তিনি শুরু করেছেন। আপনি যদি আরেকটি উল্লেখযোগ্য বিষয় আপনাকে একটু বলে রাখতে চাই, ঠিক এই জিয়া উদ্যানের সামনের সড়কটিও কিন্তু আসলে এখনও পর্যন্ত সাধারণ মানুষের জন্য খোলা রয়েছে, অর্থাৎ কোনো ধরনের সাধারণ মানুষের যাত্রাও কিন্তু কোনো ধরনের বিঘ্নতা ঘটছে না। এর মধ্য দিয়ে আসলে প্রধানমন্ত্রী এসেছেন, তিনি শ্রদ্ধা জানালেন এবং তিনি আসলে এই জায়গাটিতে থেকে আমরা জানি যে তিনি সংসদ ভবনের উদ্দেশ্যে তিনি যাবেন, সচিবালয়ের উদ্দেশ্যে রওনা দিবেন। প্রধানমন্ত্রী তারেক রহমান গতকালকেই আসলে তিনি শপথ নিয়েছেন। তার সঙ্গে আমরা দেখছি স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রয়েছেন, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী রয়েছেন। তাকে বহন করে যে গাড়িটি, সেই গাড়িটিতে উঠছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সেটি আমরা দেখতে পাচ্ছি। আমরা এখানে অন্যান্য সিনিয়র মন্ত্রীদেরকেও কিন্তু আসলে জায়গাতে দেখেছি, আরিফুল হক চৌধুরীকে দেখেছি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী হিসেবে, যিনি গতকালকেই দায়িত্ব নিয়েছেন, শপথ নিয়েছেন। অর্থ প্রতিমন্ত্রী জুনায়েদ সাকিকে আমরা দেখতে পেয়েছি। আরও অন্যান্য আমিনুল হক আছেন যুব ক্রীড়া মন্ত্রণালয়ে, যিনি আসলে প্রতিমন্ত্রীর দায়িত্ব নিয়েছেন, তিনিও আছেন। অর্থাৎ যেই শুরুতে যেমনটি বলছিলাম যে প্রধানমন্ত্রীর সহ যে 50 সদস্যের মন্ত্রিসভা গতকালকে শপথ নিয়েছেন, তারা সবাই কিন্তু এই শ্রদ্ধা জানাতে এসেছেন জিয়া উদ্যানে। স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান তিনি কিন্তু আসলে তার সমাধিতে শ্রদ্ধা জানাতে প্রধানমন্ত্রী তারেক রহমান, অন্যান্য সিনিয়র মন্ত্রীরাও তার সঙ্গে রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি তাকে বহনকারী যে গাড়িটি সেটি এখন যাচ্ছে সচিবালয়ের উদ্দেশ্যে। আইনশৃঙ্খলা বাহিনীর যে সদস্য SSF এর গাড়ি সেটি আমরা দেখছি যে এই ঠিক সাদা গাড়িটিতে করেই কিন্তু আসলে প্রধানমন্ত্রী তারেক রহমান, যিনি শ্রদ্ধা জানানোর শেষে, দোয়া মোনাজাত শেষে তিনি আসলে আসলেন এবং এখানে কথা বলবেন। অন্যান্য সিনিয়র মন্ত্রীরা রয়েছেন, আমরা একটু কথা বলতে চাই। আমরা শুরুতে যেমনটি বলছিলাম যে বিভিন্ন সিনিয়র মন্ত্রীরাও কিন্তু আসলে আজকের এই শপথ অনুষ্ঠানে
আছেন। আমরা একটু কয়েকজনের সঙ্গে কথা বলতে চাই। গণমাধ্যমের সঙ্গে আসলে অনেকেই কথা বলছেন। শ্রদ্ধা নিবেদন শেষে আসলে তারা এসেছেন। আমরা দেখতে পাচ্ছি এই জায়গাটিতে যে নতুন যিনি যুব ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, তিনি গণমাধ্যমের সঙ্গে আসলে কথা বলতে চান। আমরা তার সঙ্গে কথা বলবো, তার প্রতিক্রিয়া সম্পর্কে জানবো। আমরা দেখলাম মাত্র প্রধানমন্ত্রী তারেক রহমান যিনি শ্রদ্ধা নিবেদন শেষে বের হলেন এই জায়গা থেকে। আমরা কথা বলতে চাই যুব ক্রীড়া প্রতিমন্ত্রী। সার্বিকভাবে সহযোগিতা চাই যে আমরা সবাই মিলে যাতে আমাদের এই দেশটিকে নতুনভাবে গড়ে তুলতে পারি, একটি শান্তিপূর্ণ একটি মানবিক বাংলাদেশ গড়তে পারি। প্রথম দিনই বিসিবিতে আপনি প্রবেশ করার জন্য মুক্ত করে দিয়েছেন গণমাধ্যম কর্মীদের। গণমাধ্যম আসলে কতটা ক্রিয়ার ক্ষেত্রে স্বাধীনভাবে কাজ করতে পারবে? আপনি ইতিমধ্যে জানেন যে আমাদের যে নির্বাচনী ইশতেহার রয়েছে এবং সেখানে স্পষ্ট বলা হয়েছে যে সাংবাদিকরা স্বাধীনভাবে তাদের মতামত এবং তারা স্বাধীনভাবে তাদের বাক প্রকাশ করতে পারবে। সো আমরা গণমাধ্যমের সর্বোত্তম স্বাধীনতা প্রত্যয় আপনাদেরকে দিচ্ছি। পাশাপাশি আপনি ইতিমধ্যে জানেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তাকে নিয়ে যখন কিছুদিন আগে আপনারা দেখেছেন যে একটি ব্যঙ্গ করেছিল এবং তিনি সেই ব্যঙ্গকে তিনি নিজে পোস্ট দিয়ে সেটিকে সমর্থন জানিয়েছেন। তার মানে আমরা চাই যে গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করবে এবং স্বাধীনভাবে আপনারা সকল মতামত আপনারা প্রকাশ করতে পারবেন এবং সেটার জন্য আমাদের সরকারের পক্ষ থেকে সার্বিকভাবে সহযোগিতা সবসময় থাকবে। ক্রিয়াঙ্গন রাজনীতি মুক্ত করা সম্ভব? শতভাগ আমি চেষ্টা করবো ইনশাল্লাহ এটাকে মুক্ত করার জন্য। ধন্যবাদ। যেমনটা আসলে কথা বলছিলেন যুব ক্রীড়া প্রতিমন্ত্রী, আমরা কথা শুনছিলাম যে আসলে সবাই প্রত্যাশা করছেন নতুন সরকারে তারা আসলে সুষ্ঠুভাবে আগামী দিনে যে ব্যত্যয়গুলো রয়েছে সেটি থেকে আসলে তারা মুক্ত হবেন। আমরা অন্যান্যদের সঙ্গে একটু কথা বলতে চাই। এখানে অন্যান্য মন্ত্রীরাও কিন্তু রয়েছেন যারা আসলে শ্রদ্ধা জানিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে বের হয়েছেন। একটু আগেই প্রধানমন্ত্রী তারেক রহমান শ্রদ্ধা নিবেদন শেষে বের হয়েছেন জিয়া উদ্যান থেকে। অন্যান্য মন্ত্রী যারা এখানে রয়েছেন অনেকে আসলে গণমাধ্যমের সঙ্গে কথা বলছেন। আমরা একটু কথা বলতে চাই। এই জায়গাটিতে আসলে আমরা দেখছি যে যারা আসলে মন্ত্রণালয়ে আসলে দায়িত্ব নিয়েছেন, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নূর এখানে রয়েছেন। আমরা এই জায়গাটিতে দেখছি যে আমরা সংসদ সদস্যরা কোনো ধরনের ট্যাক্স ফ্রি গাড়ি নিব না, আমরা কোনো পলট দিব না এবং আমরা দুর্নীতির কলার টিপি ধরব। এই মেসেজের মধ্যে ক্লিয়ার হয়ে যাবেন যে আগামী দিনে আমাদের দলের চেয়ারম্যান 31 দফা পরিকল্পনার ভিত্তিতে বাংলাদেশকে গড়ে তোলার জন্য ওনারা রায় দিয়েছেন। আর আমরা মনে করি এই সরকারটি অনেক ত্যাগের বিনিময়ে। সুতরাং রবি ভাই যে কথাটি বলেছেন, হ্যাঁ, আমরা চাই আগামী দিনে আগামী বাংলাদেশকে গড়ে তোলার জন্য একটি সুন্দর একটি সরকার, যে সরকারের মাধ্যমে আমরা আমাদের মন্ত্রণালয়গুলি সমন্বয় করে আমরা জনগণের প্রত্যাশা পূরণে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টার মাধ্যমে সে কাজটি বাস্তবায়ন করার চেষ্টা করি। থ্যাংক ইউ ভাইয়া। গুড লাক দুজনকে। আমরা একটু ছোট করে একটু কথা বলতে চাই। সড়ক পরিবহন মন্ত্রী এখানে দাঁড়ান, এখানে ভাই রেডি সবাই রেডি ভাই। এই যে যে রাজনৈতিক অঙ্গীকার, সেই রাজনৈতিক অঙ্গীকার হচ্ছে বাংলাদেশের একটা গণতান্ত্রিক রূপান্তর ঘটানো। সেটা যেমন শাসনতান্ত্রিক দিক থেকে ক্ষমতার ভারসাম্য এবং জবাবদিহির দিক থেকে, তেমনি একটা গণতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠার মধ্যে, যেখানে সুযোগের সমতা তৈরি হবে, আমাদের খেটে খাওয়া মানুষ তার ন্যায্য হিস্সা পাবে এবং দেশের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানের মতো গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে আমরা সত্যিকার অর্থে পরিবর্তন আনতে পারি, যাতে করে বাংলাদেশের কাঙ্ক্ষিত জায়গায় আমরা পৌঁছাতে পারি। মূল বিষয়টা হচ্ছে দায়িত্ব আছে, কিছু চ্যালেঞ্জও আছে। জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করা আমাদের অঙ্গীকার, পূর্বেই আমাদের অঙ্গীকার, কারণ 31 দফা আমরা আরও প্রায় 4 বছর আগেই ঘোষণা করেছিলাম। তো সেই জায়গা থেকে তার আলোকে রাষ্ট্র ব্যবস্থাপনার গুণগত পরিবর্তন হচ্ছে,
রাজনীতির গুণগত পরিবর্তন হচ্ছে, জনবান্ধব রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করার অঙ্গীকার আমাদের রয়েছে, জনগণের প্রত্যাশা রয়েছে। তো সেই লক্ষ্যেই এই মন্ত্রিসভাটি করা হয়েছে। আমাদের মতো অনেক তরুণ এখানে স্থান পেয়েছে, সরকার প্রধান আস্থা রেখেছে, জনগণ তো পূর্বেই আস্থা রেখেছে নির্বাচনের মাধ্যমে। তো সেই প্রত্যাশা পূরণে আমরা সফল হব, ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নেই। শুধুমাত্র একটু ধৈর্য ধরতে হবে। নিশ্চয়ই দ্রুততম সময়ের মধ্যে এই দপ্তরগুলি, যেটা আমার দায়িত্ব পড়েছে দেখভাল করার, সেটা সেই জরাজীর্ণতা যদি থেকে থাকে সেটাকে রিফর্ম করে, জনবান্ধব করে, জনকল্যাণে আপনার ফাংশন করানোর জন্য প্রস্তুত করা হবে, কার্যকর করা হবে। কোনোভাবেই দুর্নীতি সহ্য করা হবে না। এটা হচ্ছে সরকার প্রধানের অঙ্গীকার, আমাদের অঙ্গীকার। দুর্নীতি আছে পর্যায়ক্রমে, যেখানে যেখানে দুর্নীতি যেভাবে আছে সেটা পর্যায়ক্রমে চিহ্নিত করে সেই পথরুদ্ধ করা হবে। দুর্নীতিমুক্ত বাংলাদেশ করতে হবে। সেটি না হলে আমাদের অনেক উন্নয়ন টেকসই হচ্ছে না, অনেক অপচয় হচ্ছে, অর্থনীতির উপর চাপ পড়ছে এবং বড় বড় প্রকল্পের সুফল মানুষ পাচ্ছে না। সেটা বাংলাদেশের চলতে দেওয়া। সরাসরি যুক্ত ছিলাম জিয়া উদ্যানে। সেখানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন নবনির্বাচিত প্রধানমন্ত্রী এবং মন্ত্রিসভার সদস্যরা। তারা এই মুহূর্তে কথা বলছেন গণমাধ্যমের সঙ্গে। তাদের বক্তব্য দেখতে সরাসরি ভিজিট করুন সময় টিভির ফেসবুক পেজে। মন্ত্রিসভার সদস্যদের বক্তব্যের যেমনটি বললাম, বাকি অংশ ফেসবুকে দেখতে পাবেন। এর আগে ৭১-এর বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতীয় স্মৃতিসৌধে বেলা ১১টায় শ্রদ্ধা জানান মন্ত্রী প্রতিমন্ত্রীরাও। পরে স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর এবং বৃক্ষরোপণ করেন প্রধানমন্ত্রী। মন্ত্রিসভার সদস্যরা বলেন, জাতির গর্বিত সন্তানদের সম্মান না জানিয়ে এগিয়ে যাওয়া অসম্ভব। মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মরণে জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান বীরগলের সুরে ৭১-এর বীর শহীদদের স্মরণ করেন তিনি। প্রথমে প্রধানমন্ত্রী হিসেবে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তারেক রহমান। এরপর নবনির্বাচিত মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের নিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। শহীদদের ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সবাই। পরে স্মৃতিসৌধে পরিদর্শন বইতে স্বাক্ষর করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শহীদদের প্রতি সম্মান জানিয়ে তার অভিমত ব্যক্ত করেন তিনি। এরপরে রেওয়াজ অনুযায়ী শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন তারেক রহমান। শ্রদ্ধা নিবেদনের পর মন্ত্রিসভার সদস্যরা বলেন, জাতির গর্বিত সন্তানদের সম্মান না জানিয়ে এগিয়ে যাওয়া অসম্ভব। যাদের জীবনের বিনিময়ে দেশে জন্ম হয়েছে তাদের প্রতি প্রথম শ্রদ্ধাবোধ থাকতে হবে। তো এই কারণে আমরা বারবার আসি এখানে, এবং আমরা মনে করি যে দেশের মানুষের দেশপ্রেম থাকবে না এবং জাতির গর্বিত সন্তানদের সম্মান জানাতে পারবেন না, তো সেই দেশটা সামনে এগিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। মহান মুক্তিযুদ্ধ হলো বাংলাদেশের স্থাপনার উৎস। মহান মুক্তিযুদ্ধকে সঠিক সম্মান না দিয়ে আমরা বাংলাদেশের জন্য কাজ করতে সক্ষম হব না। এদিকে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন ঘিরে স্মৃতিসৌধ এলাকায় নেওয়া হয় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। নিরাপত্তা নিশ্চিতে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী ছিল সরব। তার সঙ্গে আছেন আহমেদ সালেহীন, সময় সংবাদ, সাভার। সচিবালয়ে আজ প্রথম অফিস করবেন প্রধানমন্ত্রী তারেক রহমানের মন্ত্রী পরিষদের সদস্যরা। বিকেলে হবে মন্ত্রিসভার প্রথম বৈঠক। নতুন মন্ত্রী প্রতিমন্ত্রীদের বরণ করতে প্রস্তুত প্রশাসনের প্রাণকেন্দ্র বাংলাদেশ সচিবালয়। সাভারে স্মৃতিসৌধ এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে দুপুরে সচিবালয়ে আসবেন নতুন সরকারের মন্ত্রী প্রতিমন্ত্রীরা। বিভিন্ন দপ্তর ও বিভাগে তাদের অভ্যর্থনা জানানোর পাশাপাশি আয়োজন করা হয়েছে মতবিনিময় অনুষ্ঠানের। এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বিকেলে মন্ত্রিপরিষদ বিভাগে নতুন মন্ত্রিসভার প্রথম আনুষ্ঠানিক বৈঠক বসবে। এছাড়া সচিবদের সঙ্গেও মত বিনিময় করবেন তিনি। প্রধানমন্ত্রীর আগমনে সচিবালয় এলাকায় জোরদার করা হয়েছে ব্যাপক নিরাপত্তা। পুলিশ, র্যাবের পাশাপাশি নিরাপত্তার দায়িত্বে আছেন সেনা সদস্যরাও। সময় সংবাদে আরও থাকছে। সৌদি আরবের আকাশে দেখা গেছে পবিত্র রমজান মাসের চাঁদ। মধ্যপ্রাচ্যে সিয়াম সাধনা শুরু। ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও অস্ট্রেলিয়ায় রোজা শুরু কাল। জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে জামাত সোচ্চার থাকবে বলে জানিয়েছেন দলটির আমির এবং
প্রধান বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। মিরপুরে পরিচ্ছন্নতা কর্মসূচিতে অংশ নিয়ে জামাত আমির বলেন, সবাই উদ্যোগী হলে পরিচ্ছন্ন দেশ গড়া সম্ভব। এই সংস্কার পরিষদের সদস্য হিসাবে শপথ না নেওয়া জুলাইকে অপমান করার শামিল আমরা মনে করি। এই জুলাইয়ের কারণেই তো এই নির্বাচন হলো। এই নির্বাচন হওয়ার কারণে তারেক রহমান সাহেব হয়েছেন প্রধানমন্ত্রী, আমি হয়েছি বিরোধী দলীয় নেতা। এই জুলাই না আসলে কি আমরা এটা হতে পারতাম? এই খেদমতের এই সেবার সুযোগ পেতাম? তাহলে জুলাইকে আমাদের অবশ্যই স্বীকৃতি দিতে হবে, সম্মান করতে হবে। আজকে এই পরিচ্ছন্নতা অভিযানে আমার অংশগ্রহণ করার মানে হচ্ছে আমার প্রিয় এলাকাবাসীকে, দেশবাসীকে বার্তা দেওয়া যে আমরা একটা পরিচ্ছন্ন সমাজ গড়ব, যে সমাজে আমাদের পরিবেশও সুন্দর থাকবে, আমাদের মনটাও সুন্দর থাকবে। এ পর্যায়ে নতুন মন্ত্রিসভার খুঁটিনাটি তথ্য জানাবো। আপনারা জানেন যে এর মধ্যে নতুন মন্ত্রিসভা গঠিত হয়েছে এবং কারা মন্ত্রী হয়েছেন, প্রতিমন্ত্রী হয়েছেন সেটিও আমরা জানি। আমরা একটু দেখে আসতে চাই এখন পর্যন্ত কারা কোন দপ্তর পেলেন। আমরা দেখতে পাচ্ছি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপি মহাসচিব, তিনি মূলত স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন এবং সমবায় মন্ত্রণালয়টি পেয়েছেন। 90-এর দশকের শুরুতে বিএনপিতে যোগ দিয়েছেন তিনি। 2001 থেকে 6 সাল পর্যন্ত বিএনপি সরকারের প্রতিমন্ত্রী ছিলেন এবং তিনি এবার এলজিআরডি মন্ত্রী হিসেবে দায়িত্ব পেলেন। আমরা পরের দেখতে চাই আর কে কোন দায়িত্ব পেয়েছেন। আমরা দেখতে পাচ্ছি আমির খসরু মাহমুদ চৌধুরী, তিনি মূলত সাবেক বাণিজ্য মন্ত্রী, এবার তিনি পেয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়, যেটি খুবই গুরুত্বপূর্ণ একটি মন্ত্রণালয়। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের প্রতিষ্ঠাতা চেয়ারম্যানও আমির খসরু মাহমুদ চৌধুরী। আমরা একটু দেখতে চাই আরও কে আছেন। আমরা যদি দেখতে পাই তাহলে দেখতে পাচ্ছি বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ, তিনি পেয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়, যেটি খুবই গুরুত্বপূর্ণ। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির যে পরিস্থিতি, এই অবস্থায় দায়িত্ব নিয়েছেন সালাউদ্দিন আহমদ এবং তিনি, আপনারা জানেন যে 1991 সালে প্রয়াত বেগম খালেদা জিয়ার এপিএস হিসেবে দায়িত্ব পালন করেছেন। আমরা দেখতে চাই আর কে কে দায়িত্ব পেয়েছেন এই মন্ত্রিসভায়। আমরা দেখতে পাচ্ছি আরিফুল হক চৌধুরী, তিনি পেয়েছেন শ্রম ও কর্মসংস্থান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। শ্রম ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আরিফুল হক চৌধুরী এবং সেই সঙ্গে 2003 সাল থেকে সিটি কর্পোরেশন কমিশনার ছিলেন। এরপর আবার 13 থেকে 23 সাল পর্যন্ত তিনি মেয়রের দায়িত্ব পালন করেছেন। দেখতে পাচ্ছি জহিরুদ্দিন স্বপন, তিনি তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। রাজনীতিবিদ, কলামিস্ট, বিএনপির কেন্দ্রীয় কমিটির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক, বিএনপি মিডিয়া সেলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য জহিরুদ্দিন স্বপন। আমরা আরও একজন দেখতে চাই কি দায়িত্ব পেয়েছেন। দেখতে পাচ্ছি শহীদউদ্দিন চৌধুরী অ্যানি, তিনি পেয়েছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব, বিএনপির যুগ্ম মহাসচিব। এর আগে তিনি প্রচার সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। 5 বার তিনি নির্বাচন করেছেন এবং 3 বার জয়ী হয়েছেন। আমরা আরও একজনকে দেখতে চাই যিনি দায়িত্ব পেয়েছেন। আমরা দেখতে পাচ্ছি আসাদুজ্জামান হাবিব দুলু, তিনি মূলত পেয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। রাজনীতিবিদ, আইনজীবী, বিএনপির কেন্দ্রীয় কমিটির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। লালমনিরহাটে জেলা বিএনপির সভাপতির দায়িত্বও পালন করেছেন আসাদুল হাবিব দুলু এবং 4 বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তার মধ্যে তিনি 6 বারে নির্বাচন করেছেন। সার্বিকভাবে আমরা ধাপে ধাপে আপনাদেরকে আরও যেসব তথ্য থাকবে তা আমরা জানাবো। সময় সংবাদে আরও থাকছে। চ্যাম্পিয়ন্স লিগে পিএসজি মোনাকোর 5 গোলের রোমাঞ্চ, কষ্টার্জিত জয়ে প্লে অফ মিশন শুরু প্যারিসিয়ানদের। ভিনিসিয়াস জাদুতে শেষ রক্ষা রিয়ালের। এবার বাণিজ্যের সংবাদ। রমজানে ভোগ্যপণ্যের বাজার পরিস্থিতি জানাতে এই মুহূর্তে খাতুরগঞ্জে আছেন সহকর্মী ফেরদৌস লিপি। সরাসরি যাচ্ছি তার কাছে। লিপি, রমজানের আগের দিন জমজমাট বেচাকেনা চট্টগ্রামের খাতুনগঞ্জে, এবং আমরা যখন বাজারে প্রবেশ করছি তখন দেখেছি যে পণ্য বোঝাই কিন্তু প্রচুর ট্রাক এই বাজারে, এবং সবগুলোই বিভিন্ন স্থলবন্দর এবং যে সমুদ্র বন্দর সেই মধ্য থেকে কিন্তু এসব যে মালামাল সেগুলো এসেছে। এবং ব্যবসায়ীরা বলছেন ধর্মঘট, চট্টগ্রাম বন্দরে যে শ্রমিক ধর্মঘট এবং নির্বাচনের যে টানা ছুটি, সেই ছুটিতে কিছুটা সরবরাহ সংকটে তাদেরকে পড়তে হয়েছিল, এবং সেই সংকটটা কেটে গিয়ে এখন পর্যাপ্ত যে পণ্য আমদানি সরবরাহ সেটা কিন্তু খাতুনগঞ্জে হচ্ছে। এবং তার কারণে গেল 2-3 দিন থেকে যে দামের ঊর্ধ্বগতি ছিল সেই দাম কিছুটা কমছে বলে ব্যবসায়ীরা দাবি করছেন। এবং এরই মধ্যে আমরা দেখেছি যে পেঁয়াজের বাজার গত 2 দিন আগে যেটা 58 থেকে 60 টাকা ছিল সেটা আজকে 50 টাকা দরে বিক্রি হচ্ছে। এবং যতগুলো পেঁয়াজ বাজারে এসেছে বেশিরভাগই দেশি পেঁয়াজ, এবং তারা বলছেন যে দেশি পেঁয়াজের যে পর্যাপ্ত সরবরাহ আছে সে কারণে আসলে
রফতানির যেই পেঁয়াজ সেগুলো প্রয়োজন নেই এবং একইভাবে যারা ডাল ব্যবসায়ী, বিশেষ করে আপনি জানেন যে রমজানের অন্যতম প্রধান যে ছোলা এবং খেসারির ডাল, সেই ডালগুলোর দামও কিন্তু কেজিতে প্রায় 1 থেকে 2 টাকা কমেছে বলে ব্যবসায়ীরা আমাদেরকে জানিয়েছেন। এবং এরই মধ্যে ব্যবসায়ী যারা আছেন, বিশেষ করে জেলার অন্যান্য যে খুচরা ব্যবসায়ীরা, তারা কিন্তু প্রায় 1 সপ্তাহ আগে রমজানের বাজার করছেন এবং শেষ মুহূর্তে আজকে আশেপাশে যে অঞ্চলগুলো রয়েছে সেখানকার খুচরা ব্যবসায়ীরা কিন্তু এখান থেকে যে ভোগ্যপণ্য সেগুলো নিয়ে যাচ্ছেন। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত চট্টগ্রামের খাতুনগঞ্জ থেকে সর্বশেষ। ছিলাম চট্টগ্রামের খাতুনগঞ্জে। প্রথম অফিস করতে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান সহ মন্ত্রিসভার সদস্যরা। বিকেলে হবে মন্ত্রিসভার প্রথম বৈঠক। এই মুহূর্তে সচিবালয়ে আছেন সহকর্মী আতিকুর রহমান তমাল, সরাসরি যাচ্ছে তার কাছে। হ্যাঁ, 12:30টার কিছু পরে অর্থাৎ 12:32 কিন্তু তারেক রহমানের যে গাড়িবহ নতুন প্রধানমন্ত্রী তিনি কিন্তু আসলে সচিবালয়ে কিন্তু প্রবেশ করেছেন এবং আমরা দেখছি যে তিনি যে সচিবালয়ের পঞ্চম গেটটি দিয়ে প্রবেশ করেছেন, ঠিক একই সময় কিন্তু সচিবালয়ের যে অন্য গেট অর্থাৎ যে মূল গেটটি রয়েছে 1 নম্বর গেট, সেই গেট দিয়ে কিন্তু আসলে মন্ত্রী প্রতিমন্ত্রীরা কিন্তু ঢুকতে শুরু করেছেন। এবং আপনাকে জেনে রেখে যে আমরা যেমনটি দেখাচ্ছিলাম যে এর আগে তিনি জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন এবং তারপর তিনি আসলে জিয়ার মাজারে গিয়েছিলেন এবং সেখানে তিনি বাবা এবং মায়ের যে কবর রয়েছে সেখানে শ্রদ্ধা নিবেদন করেন এবং শ্রদ্ধা নিবেদনের পরপরে তিনি আসলে সচিবালয়ে চলে আসেন। আজকে কিন্তু দিনভর তার যে কর্মসূচি রয়েছে সেটি কিন্তু আসলে বেশ ব্যস্ত কর্মসূচি। আমরা যদি বলি যে আসলে সকালে যে শ্রদ্ধা নিবেদনগুলো ছিল সেগুলো শেষে সচিবালয়ে এসে তিনি প্রথমে যেটি করবেন, দুপুর 3টায় কিন্তু আসলে একটি বৈঠক রয়েছে সচিবদের সঙ্গে এবং তার আগে তিনি মধ্যাহ্নভোজ করবেন এবং সেই যে সচিবদের সঙ্গে যে বৈঠকটি রয়েছে সেই বৈঠকটি হওয়ার আগে আমরা জেনেছি যেমনটি যে গতকাল রাতেই আসলে সচিবদের বরাবর কিন্তু মন্ত্রিপরিষদ ডিভিশন থেকে যে প্রজ্ঞাপন দেওয়া হয়েছে সেটি হচ্ছে যে সকল সচিবরা তারা যে মন্ত্রণালয়গুলো রয়েছে সেই মন্ত্রণালয়ের যে সবশেষ যে আপডেট রয়েছে সেই আপডেট কিন্তু ডিভিশনকে অবহিত করবে, অর্থাৎ পিএম তারা কিন্তু সেটি জানাবে এবং সেই জায়গা থেকে সেইখানে আসলে মূলত আসলে বলা চলে যে সরকারের যে সার্বিক যে কর্মকাণ্ড আগামীতে কীভাবে চলবে সেটি কিন্তু এক ধরনের কিন্তু ব্রিফ করা হবে। তো সব কিছু মিলে বলা চলে যে কিন্তু মধ্যাহ্নভোজের পরে কিন্তু আসলে এটি শুরু হবে এবং সেটি কিন্তু সময় দেওয়া হচ্ছে 3টা। তো এই ছিল আমার কাছে সেখান থেকে সবশেষ খবর। ছিলাম সচিবালয়ে। সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যে পবিত্র রমজানের চাঁদ দেখা গেছে। বুধবার থেকে রোজা শুরু। সৌদি আরবের ঘোষণার পর মধ্যপ্রাচ্যের আরও কয়েকটি দেশ একই সিদ্ধান্ত নেয়। চাঁদ দেখা না যাওয়ায় বৃহস্পতিবার থেকে রমজান শুরুর ঘোষণা দিয়েছে তুরস্ক, মালয়েশিয়া, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া, ফ্রান্স সহ বেশ কয়েকটি দেশ। চ্যাম্পিয়ন্স লিগের খবর। কষ্টার্জিত জয়ে প্লে অফ মিশন শুরু হলো পিএসজির। প্রথম লেগে মোনাকোকে 3-2 গোলে হারিয়েছে প্যারিস সেন্ট জার্মেই। আরেক ম্যাচে বেনফিকার বিপক্ষে 1-0 গোলের জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। মোনাকোর মাঠের ম্যাচে প্রথম মিনিটেই গোল হজম করে বসে পিএসজি। 18 মিনিটে আরও একটি গোল খেয়ে বেশ চাপেই পড়ে যায় প্যারিসিয়ানরা। সেখান থেকে 29 মিনিটে 2-এর নৈপুণ্যে ম্যাচে ফেরে বর্তমান চ্যাম্পিয়নরা। পরে 41 মিনিটে আশরাফ হাকিমের গোলে সমতায় ফেরে পিএসজি। 67 মিনিটে সেই 2-এর গোলেই জয় নিয়ে মাঠ ছাড় পিএসজি। রাতের আরেক ম্যাচে ভিনিসিয়াসের একমাত্র গোলে জয় বেনফিকাকে হারাতে পেরেছে রিয়াল মাদ্রিদ। সময় সংবাদের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা। জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতেও শ্রদ্ধা নিবেদন। সমৃদ্ধ দেশ গড়ার প্রত্যয়। এবং প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার সচিবালয়ে তারেক রহমান। বিকেলে হবে নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক। মন্ত্রী প্রতিমন্ত্রীদের বরণ করলেন কর্মকর্তারা। এই ছিল দুপুর 12টার সময় সংবাদে। এরপর খেলার সময় সঙ্গে থাকবেন সহকর্মী সাজিদ মুসাহিদ। ধন্যবাদ ইনান। খেলার সময় না আসছে কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।